আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা কথা বলবো বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কিভাবে হার্টকে সুস্থ রাখা যায় এবং মানুষকে সচেতন করা যায়। আজ 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। প্রতি বছরে এই হার্ট দিবস পালন করা হয়ে থাকে এবং এই হার্ট দিবস পালনের মূল লক্ষ্যই কিন্তু হচ্ছে মানুষকে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়গুলোই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে এবং দিবসটি পালন করার লক্ষ্য থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরিটাগালিন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্ট্রা ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আমি নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। সুপ্রিয় দর্শক, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন স্বনামধন্য বিশেষজ্ঞ। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, কার্ডিওলজিস্ট, পরিচালক ও অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক নাজমুল হোসেন, কার্ডিয়াক সার্জন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমেই অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, আপনার কাছ থেকে আমাদের আলোচনা শুরু করতে চাই। আজ বিশ্ব হার্ট দিবস, এই দিবসটি প্রতি বছরেই পালন করা হয়। আপনার কাছে একটু জানতে চাই যে এবার এই বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় কি? আমাদের এবারের প্রতিপাদ্য হলো ডোন্ট মিস এ বিট। ডোন্ট মিস এ বিট বলতে বোঝানো হচ্ছে হার্ট কিন্তু তার একটা নিজস্ব ছন্দে চলে। আমি 2 প্যাকেট করে সিগারেট খাবো আর হার্টটাকে ভালো রাখবো, তাহলে কিন্তু ছন্দ বিচ্যুতি ঘটবে। আমার যদি প্রেশার কিংবা ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু ছন্দ বিচ্যুতি ঘটবে। সব মিলিয়ে আসলে উদ্দেশ্য হলো যে আমি যখন বলছি ডোন্ট মিস এ বিট, তার মানে হচ্ছে ভালো থাকার জন্যে, সামঞ্জস্যপূর্ণভাবে, সামগ্রিকভাবে ভালো থাকার জন্যে, হার্টের উন্নতির জন্যে আমি সব দিক খেয়াল করে যেন সব রিস্ক ফ্যাক্টরগুলো, অন্যান্য ফ্যাক্টর যা আছে সেগুলো সব বিবেচনা করে আমি যেন ভালো থাকি, আমার আশেপাশে লোকজন যাতে ভালো থাকে, সামগ্রিকভাবে আমরা সবাই যেন ভালো থাকি। এই দিবসটি উপলক্ষে কি ধরনের কর্মসূচি আজকে সারাদিন আপনারা পালন করবেন? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের আগে থেকেই কাজ হচ্ছে। এই উপলক্ষে সকালবেলা কিন্তু একটা র্যালি হয়েছে, পরে ওখানে কিন্তু একাডেমিক প্রোগ্রাম হয়েছে এবং সারাদিন ব্যাপী ওখানে হার্ট ক্যাম্প হচ্ছে। ওখানে রোগীদের প্রেশার দেখা হচ্ছে, তাদের সুগার দেখা হচ্ছে, তাদের ইসিজি করে দেখা হচ্ছে, তাদের উপদেশ দেওয়া হচ্ছে, নানা রকম লিফলেট তৈরি করে তাদেরকে সেটা দিয়ে দিচ্ছি আমরা। আমি দিয়েছি যেটা, যে তাদেরকে বলে দিচ্ছি কিভাবে চলতে হবে ভালো করে। এর সাথে অন্যান্য জায়গা যারা অনুষ্ঠান করছেন তাদের সাথে যোগাযোগ করছি যে আপনারা কি করেছেন, এক একজন যেন এক এক সময় করে থাকে, তাহলে ভালো হয়। এখানে আমরা যারা আছি, আমরা অনেকগুলো সাক্ষাৎকার, বিভিন্ন লেখালেখি, পত্রপত্রিকা, মিডিয়ার মধ্যে নানা রকম আলোচনা অলরেডি সেগুলো কিন্তু করা হয়েছে। মানে ভাগ করে করে বিভিন্ন জায়গায় নানা রকম প্রোগ্রাম হচ্ছে সারা দিনব্যাপী। তার মধ্যে যেমন ডাক্তাররা নিজেরা আছেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা যারা আছেন, নার্স, অন্যান্য কর্মী যারা আছেন তারা আছেন, সাধারণ জনগণের জন্য সেরকম ভাবে নানা রকম প্রোগ্রাম হচ্ছে। শুনবো আপনার কাছ থেকে। নাজমুল হোসেন স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে হৃদরোগীদের সংখ্যা যা বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? আমরা যদি 2022 সালের সংখ্যাতত্ত্ব দেখি, সারা বিশ্বে 1,98,00,000 মানুষ এই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এটা বিশ্বের 1 নম্বর ঘাতক। এই 2 কোটি মানুষ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের একটি বড় অংশ হচ্ছে অকাল মৃত্যু। আমরা প্রায় আজকাল শুনতে পাই 28 বছর, 30 বছর, 32 বছর বয়সের ইয়াং যুবকরা, ইভেন নারীরা, সাধারণত নারীরা এই বয়সে আক্রান্ত হন না, তারাও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। বিশেষ করে করোনারি বা ইসকেমিক হৃদরোগ, এটার যে কারণগুলো আছে সেগুলো প্রতিরোধের জন্যই কিন্তু সচেতনতা দরকার এবং সেজন্যই বিশ্ব হার্ট দিবসের যে প্রতিপাদ্য বিষয়গুলো আসে, এটার মূল কারণ কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হৃদরোগ প্রতিরোধের জন্য। যদি কারণগুলো চিন্তা করি, যেমন উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস মেলিটাস, এই রোগগুলো যাদের আছে তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা, করোনারি হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়, ঝুঁকি বেড়ে যায়। তো সুতরাং এই রোগগুলো যেন না হয়, তা সেজন্য যা যা করণীয়, অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী একটা প্রসঙ্গ উল্লেখ করলেন যে ধূমপান, যদি ধূমপান অথবা যে কোনো ফর্মের তামাক বা টোবাকো সেবন করা হয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের স্ট্রেস। আমরা এই কালে স্ট্রেসবিহীন জীবনযাপন করা খুব কঠিন, যে কোনো নানা কারণে আমাদের স্ট্রেস নিতে হয় এবং স্ট্রেসটা হৃদরোগের একটা কারণ। আরেকটা হচ্ছে পরিশ্রমহীনতা। আমরা ডেস্কে বসে কাজ করতে অভ্যস্ত,
আমরা আগের দিনে যেটুকু পরিশ্রম করতাম এখন দেখা যায় যে মানুষ খুব কর্মবিমুখ হয়ে গেছে, কিছু সচেতন মানুষ ছাড়া সাধারণভাবে। বিশেষ করে ঢাকা শহরে এখানে যে আপনি হাঁটবেন সেটার জন্য নানা রকম প্রতিবন্ধকতা আছে, হাঁটার ভালো জায়গা নেই, আমাদের রাস্তাগুলো হাঁটার উপযোগী নয়, নিরাপত্তার একটা প্রসঙ্গ আছে, সব কিছু মিলে তার উপর রয়েছে আবার পরিবেশ দূষণ। আপনি যে হাঁটবেন, যে বায়ুটা সেবন করবেন, এই সব কিছুই কিন্তু আপনাকে হৃদরোগের দিকে সুস্থ থাকার ক্ষেত্রে তো নিশ্চয়ই বিকল্প কোনো না কোনো ব্যবস্থা আসলে খুঁজে নিতে হবে। অবশ্যই বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থার মধ্যে যদি অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন 30 থেকে 40 মিনিট হাঁটি, আমরা যদি ধূমপান না করি, আমরা যদি অতিরিক্ত চিনি বা লবণ না খাই, আমরা যদি স্ট্রেসটা একটু নিয়ন্ত্রণে রাখি, ফাস্ট ফুড খাওয়ার যে কালচার চলে এসেছে সেটার থেকে যদি আমরা সরে আসি, এই সব কিছুই কিন্তু হৃদরোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এবং বিশ্ব হার্ট দিবসে আমরা এই বিষয়গুলো মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য চেষ্টা করি। আর এবছরের যে প্রতিবাদ্যটা, যেটা ডোন্ট মিস এ বিট, একটা হার্ট প্রতি মিনিটে 72 বার হৃদস্পন্দন হয়, তাহলে দিনে প্রায় 1 লক্ষ বার এই হার্টটা বিট করে। এবং প্রত্যেকটা বিট ইজ ইম্পর্টেন্ট। এটা মানুষের জন্মেরও আগে, যখন মাতৃগর্ভে থাকে, কয়েক সপ্তাহ বয়স থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই হার্ট এমন একটা অঙ্গ যেটা মুহূর্তের জন্য বিশ্রাম পায় না। এবং যদি একটা বিটও মিস হয়, আমরা তখনই অনুভব করি, দেখবেন যে বুকের মধ্যে কেমন একটা অস্বস্তি লাগে। তো এই জন্য আমরা চাই প্রত্যেকটা বিট হোক সুস্থ, প্রত্যেকটা বিট হোক স্বাস্থ্যবান। বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স হলো, একসময় ছিল ইনফেকশাস ডিজিজের রোগ মারা যেত, এখন কিন্তু অ্যারাউন্ড 70% মৃত্যুর কারণ হলো নন কমিউনিকেবল ডিজিজ, প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, রেসপিরেটরি ডিজিজ, অ্যাক্সিডেন্ট, সাইকিয়াট্রিক প্রবলেম, এগুলো। এবং তার মধ্যে টোটাল মৃত্যুর 1/3 হলো এই কার্ডিওভাস্কুলার কারণ। আমাদের অধ্যাপক নাজমুল বলছিলেন যে 1 নম্বর কারণ সারা দুনিয়ায়, তাই আমাদের দেশেও তাই সত্যি। এবং আমি যদি মনে করি যে শুধু উচ্চবিত্তের জন্য, তা নয়, এই যে খেটে খাওয়া মানুষগুলো, তাদের কিন্তু হৃদরোগ দেখছি আমরা। কম বয়সের কথা হলো, আমাদের ঢাকা মেডিকেলে আমাদেরই স্টাডি আছে যে আমরা দেখেছি টোটাল অ্যাকিউট হার্ট অ্যাটাকের 30 বছরের নিচে হলো অ্যারাউন্ড 4 to 5%। অবাক করা ব্যাপার। আরও একটা আতঙ্কের বিষয় হলো, আসলে যদি আমি কম্পেয়ার করি, আমি যদি ইউরোপের সাথে অথবা আমেরিকার সাথে কম্পেয়ার করি, ওখানে ফার্স্ট হার্ট অ্যাটাক সেটার এভারেজ বয়স হলো 60-এর পরে, 60 থেকে 65। স্যার, কেন আসলে কম বয়সে তারা হার্ট অ্যাটাক করছে? অনেকে আছে যে তারা রেগুলার বেসিসে গুড ফুড হ্যাবিট তারা মেনটেন করছে, তারা জিম করছে, কিন্তু তারপরও কিন্তু তাদের হার্ট অ্যাটাক হচ্ছে। এর কারণটা আসলে কি? ইন্টারহার্ট স্টাডি 52টা দেশে অনেক রোগী নিয়ে হয়েছিল এবং বাংলাদেশ তার মধ্যে একটা। তারা দেখিয়েছে এই সাবকন্টিনেন্টে, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এই যে দেশগুলোয়, তাদের ফার্স্ট হার্ট অ্যাটাকের বয়স হলো 51 থেকে 55 পর্যন্ত। নেপালের সবচেয়ে ফার্স্ট হার্ট অ্যাটাকের এভারেজ বয়স, আমাদের দেশে 52। পাকিস্তান আমাদের থেকে একটুখানি খারাপ, নেপালের সবচেয়ে ভালো, তারা 55। অথচ ইউরোপ আমেরিকা সেটা হলো 61 থেকে 65। জাপানি দেখে বয়স হলো সেটা 70-এর পরে। দেখেন খেয়াল করে, তার মানে জেনেটিক্যালি আমরা প্রিডিসপোজ। ইংল্যান্ডে স্টাডি আছে, এদেশের এক্সপেট্রিয়েট যারা আছেন, তারা ও দেশে থিতু হয়েছে, তাদের পরের জেনারেশন, তারা তো ব্রিটিশ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে বাংলাদেশি অরিজিন যারা ব্রিটিশ আছেন, তাদের ক্ষেত্রে ফার্স্ট হার্ট অ্যাটাকের বয়স অনেক কম। আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজ। তার সাথে শুরু হয়েছে আমাদের শব্দ দূষণ, বায়ু দূষণ, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের হাঁটাচলা কমে যাওয়া, এবং আর্থিক সক্ষমতা বাড়ার সাথে সাথে আমাদের যে ফুড হ্যাবিটের যে চেঞ্জটা, সেটা কিন্তু ড্রামাটিক। এবং একই সাথে নাজমুল স্যার কিন্তু বলছিলেন যে স্ট্রেস অনেক বড়, ইয়াং জেনারেশনের জন্য স্ট্রেসের একটা বড় কারণ কিন্তু মোবাইল। আপনারা দেখবেন যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, আমরা রাত জাগি, আমাদের কিন্তু একটা বডির একটা সার্কেডিয়ান রিদম আছে, আমাদের শরীর বলে, এবং এটা আলোর সঙ্গে সম্পর্কিত, সূর্যালোকের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের শরীর বলে যে এখন ঘুমানোর সময়, এখন জাগবার সময়। কিন্তু সেই সাইকেলটাকে আমরা ব্রেক করে ফেলেছি। আমরা আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনে দেখা যায় অনেক রাত জেগে অনেক সময় পড়াশোনাও করে। সবসময় যে আমি এটা বলছি না যে শুধুমাত্র তারা মিডিয়াতে সময় ব্যয় করে, তারা পড়াশোনার জন্য রাত জাগে, এইটা অভ্যাস। কিন্তু আলটিমেটলি সব কিছু স্ট্রেস অ্যাড করে, এবং স্ট্রেস ইজ এ ব্যাড থিং। স্ট্রেস আমাদের হার্টের জন্য, আমাদের ধমনীগুলোর জন্য, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের জন্য একটা ক্ষতিকারক। তো এই লাইফস্টাইলের মডিফিকেশনটা খুব জরুরি। পার্টিকুলারলি ইয়াংদের কথা আপনি জিজ্ঞেস করেছেন, অদ্ভুত ভাই অনেকগুলো বিষয় বলেছেন, এই সঙ্গে আরও এই স্ট্রেসের
সঙ্গে এই আমাদের যে জীবনযাপন পদ্ধতি, বিশেষ করে আমাদের তরুণ সমাজের জীবনযাপন পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ। এই জন্য WHO 8টা ক্ষেত্র দেখিয়েছে যেটা আমার হেলদি লাইফস্টাইলের জন্য দরকার। ডক্টর ওয়াজেদ স্যার, আপনি বলছিলেন যে WHO 10টি ক্ষেত্র রয়েছে, সেটি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। ওখানে অনেকগুলো অবভিয়াস জিনিস আছে, যে প্রেশার কন্ট্রোল করো, ডায়াবেটিস কন্ট্রোল করো, স্মোকিংটা ত্যাগ করো, হাঁটো, ওজন কমাও। কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস কতগুলো হলো, বলছে তুমি অ্যাডিকুয়েট গুড কোয়ালিটি স্লিপটা, ঘুমটাকে তুমি উপভোগ করো। ঘুমের সময়টা হলো বডি রিপারেশন টাইম, রিপেয়ার করার সময়। এবং যেটা নাজমুল বলছিলেন যে আমি ঘুমোচ্ছি, রাত 3টায় ঘুমোতে যাচ্ছি আর সকাল 11টায় উঠছি, এটা কিন্তু কাজ হচ্ছে না। বডিতে সার্কাডিয়ান রিদম, সূর্যালোকের সাথে সম্পর্ক, আমার ঘুমের জন্য যে ন্যাচারাল হরমোন মেলাটোনিন তৈরি হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এটাই মনে করে যে আমি দেরি করে ঘুমাচ্ছি, কিন্তু সেই ঘুমটা আমি সকালবেলা কভার করে, কিন্তু আসলে কভার করছে না। মেলাটোনিন তৈরি, যেটা আমার স্মৃতির সাথে সম্পর্কিত, মেমোরির সাথে সম্পর্কিত, সেটা কিন্তু ওই ডিসরাপ্টেড সাইকেল হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতে তাকে ক্ষতি করবে, এখন হয়তো করছে না। সে হয়তো রাত জেগে পড়াশোনাই করছে, কিন্তু আসলে জিনিসটা খুব ভালো হচ্ছে না। নাজবুল হোসেন স্যার, এখন আপনার কাছে একটু জানবো, যেমনটি স্যার বলছিলেন যে আসলে ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু এটার সঙ্গে রিলেটেড, স্মোকিং করা। একটু যদি আমাদেরকে বলতেন যে কার্ডিয়াক প্রবলেম যদি কারোর হয়, তার আগে তো কিছু সাইন সিমটম থাকে, বুকে ব্যথা, স্যার বেসিক কোন লক্ষণটা থাকলে সেই ব্যক্তিটা আসলে বুঝতে পারবেন যে না, এটি আসলে গ্যাস্ট্রাইটিস নয়, এটি হার্ট অ্যাটাকের কোন একটা লক্ষণ? হৃদরোগের একেবারে প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা, কিন্তু এই বুকে ব্যথাটার একটা বিশেষ প্যাটার্ন আছে, যেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা হয়তো এটাকে ডায়াগনোসিস করতে পারবো বা চিহ্নিত করতে পারবো। হৃদরোগের যে বুকে ব্যথা বা ইসকেমিক হার্ট ডিজিজের যে বুকের ব্যথা, সেটা সাধারণত বুকের মাঝখানে হবে, ডানে বামেও হতে পারে, কিন্তু সাধারণত বুকের মাঝখানে। এবং এটার বর্ণনা এরকম হবে যে চেপে বা একদম পিষে ফেলছে, অর্থাৎ ক্রাশিং ইন নেচার, মানে একদম মনে হচ্ছে যে চাপ দিয়ে পিষে ফেলছে, এই ধরনের একটা ব্যথা। এই ব্যথাটা বুকের সঙ্গে বিভিন্ন জায়গায় রেডিয়েট করতে পারে, সাধারণত হাতে রেডিয়েট করতে পারে, বাহু, মধ্যবাহুতে রেডিয়েট করতে পারে, ঘাড়ে রেডিয়েট করতে পারে, চোয়ালে রেডিয়েট করতে পারে, এমনকি দাঁতের ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ এই ধরনের একটা ব্যথা। এবং ব্যথাটার নেচার সাধারণত এরকম হয় যে ব্যথাটা পরিশ্রম করলে হবে, বিশ্রাম নিলে চলে যাবে, অথবা নাইট্রেট জাতীয় ওষুধ যদি জিহ্বার নিচে সেবন করা হয় তাহলে চলে যাবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল বুকে ব্যথার একটা প্যাটার্ন। শুধুমাত্র যখন একটা হৃদরোগ একবার মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম চালু হয়ে যাবে, তখন হয়তো বুকে ব্যথাটার বিশ্রাম নিলেও যাবে না, থাকবে না, কিন্তু ইন জেনারেল এটা। আর সেটার সঙ্গে আরও কিছু লক্ষণ থাকতে পারে, শুধু বুকে ব্যথা নয়, যেমন শ্বাসকষ্ট। একটু আমি সিঁড়ি দিয়ে দোতলা উঠলেই বুক দেখা যাচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট এটা হতে পারে। বুক ধরফর করা, যেটাকে আমরা প্যালপিটেশন বলি, হ্যাঁ, যে এবং এটা বিট, একটা বিট মিস হলেও প্যালপিটেশন হয়, অথবা খুব র্যাপিড যদি বিট হয় তাহলে প্যালপিটেশন হয়। এই লক্ষণগুলো থাকতে পারে। তো বুকে ব্যথাটাকে যদি আমরা গ্যাস্ট্রাইটিসের বুকে ব্যথার সঙ্গে আমরা একটু তফাৎ করার চেষ্টা করি, তাহলে গ্যাস্ট্রাইটিস বুকে ব্যথা কিন্তু পরিশ্রম করলে আসবে, বিশ্রাম নিলে চলে যাবে, সেটা রকম হবে না। গ্যাস্ট্রাইটের বুকে ব্যথা নাইট্রেটে একটু কমতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওটা মেনলি যাবে অ্যান্টাসিড খেলে, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে ওটা কমে যাবে। তো এই দুইটা ব্যথার পৃথক করা গুরুত্বপূর্ণ। তবে মনে রাখা দরকার, আপনি যদি গ্যাস্ট্রাইটিস অথবা গ্যাস্ট্রিক পেপটিক আলসারের ব্যথাকে যদি আপনি হার্টের ব্যথা মনে করেন, সেটা ভুল। কিন্তু যে হার্টের ব্যথাকে আপনি পেপটিক আলসারের ব্যথা মনে করেন, সেটা হচ্ছে মারাত্মক ভুল। তো এই জন্য আমাদের এই বিষয়টাকে একটু সতর্ক থাকা প্রয়োজন। ওয়াজেদ স্যার, আপনার কাছে একটু জানবো, যেমন পরিবারে অনেক সদস্যরই কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, বাকি যে সদস্য যারা সুস্থ রয়েছেন তারা যেন ভবিষ্যতে এই কার্ডিয়াক প্রবলেমগুলো ফেস না করতে পারেন, তাদের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? আমার ফ্যামিলিতে যদি এরকম হার্ট ডিজিজ থাকে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তার মানে বাবা মা, ভাই বোন কিংবা ছেলে মেয়ে, তাহলে কিন্তু আমার রিস্কটা বেড়ে গেল। আমি যদি স্মোকার হই কিংবা আমি সাদা, জর্দা, খয়েরগুলো এগুলো খাই, আমার রিস্ক বেড়ে গেল। প্রেশার বা ডায়াবেটিস থাকলে, কোলেস্ট্রল বেশি থাকলে আমার রিস্ক বেড়ে গেল। আমার ওজন যদি অনেক বেশি হয়, আমি যদি নাক ডাকে রাতে, আমার রিস্ক বেড়ে গেল। আমার জবটা যদি খুব স্ট্রেসফুল হয়, আমার ঘুমটা যদি খুব ইনএডুকেট হয়, আমার কিন্তু রিস্ক বেড়ে গেল। কাজে ওই রিস্কের জায়গাগুলো আমি কিন্তু কিছুটা অ্যাড্রেস করতে পারি। আমার ফ্যামিলি হিস্ট্রি তো আমি বদলাতে পারবো না, কিন্তু আমি প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল তো আমি কন্ট্রোল করতে পারবো। আমি কিন্তু আমার ওজনটা কমাতে পারবো, আমার হার্টটা বাড়াতে পারবো। কাজে এই রিস্ক ফ্যাক্টরটা কন্ট্রোল করলে আমি কিন্তু ভালো থাকবো। তার মানে কি আমি একদম নিরামিষাশী হয়ে যাব? তা অবশ্যই না। সব কিছুরই একটা পরিমিতি বোধ রেখে করা উচিত। আমি বার্গার আগে ডেইলি খেতাম, এখন না হয় সপ্তাহে একদিন খাবো। আগে হাঁটতাম না, এমনটি বলা হয়, আমেরিকায় যেমন বলে যে বিগ বসে বলা হচ্ছে তুমি তোমার অধীনস্থ কারোর কাছে একটা
ফাইল দরকার, তুমি ওকে ফোন না করে নিজে তাহলে অফিসে গিয়ে হেঁটে ওই ফাইলটা নিয়ে আসো না, তোমার হাঁটাটাও হয়ে গেল এবং তোমার এক্সারসাইজটা করে আলটিমেটলি এই অল্প অল্প করে কুমুলেটিভ যে টোটাল হাঁটাহাঁটি পরিশ্রম সেটা কিন্তু বেড়ে গেল। তুমি সিঁড়ি বেয়ে উঠে যাও, তুমি নামার সময় অন্তত হেঁটে নামো, লিফটে না নেমে, তাহলেও কিন্তু আমাদের একটু পরিশ্রম হলো। এই কাজগুলো ছোট ছোট যেগুলোর যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু কাজ হয়। আমি এখন নাজমুল হোসেন স্যার আপনার কাছে একটু এখন অন্য আরেকটা প্রসঙ্গে চলে আসে। আপনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আছেন। কিছুদিন পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, বিগত বছরে যেভাবে ভর্তি পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে, এবারে যে ভর্তি পরীক্ষা হবে এটার মধ্যে বিশাল কোনো পরিবর্তন আছে কিনা? আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা কি চাই? আমরা চাই ভালো মানবিক দক্ষ চিকিৎসক, এটা কিন্তু আমাদের আকাঙ্ক্ষা। কিন্তু এখন যে ভর্তি পরীক্ষার যে প্যাটার্নটা বিগত বছরগুলোতে হয়ে আসছে সেটা মূলত আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়, যেখানে আপনার 4টা অপশন থাকে, একটাকে আপনার বেছে নিতে হয়। এই ধরনের প্রশ্নে আসলে মুখস্থ বিদ্যার প্রাধান্যটা থাকে। আপনি একজন মানুষের মেধার অন্যান্য দিক, বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা অথবা নন কগনিটিভ স্কিল যেগুলো আমরা বলি, অথবা মানুষের মানবিক গুণাবলী, এইগুলো যাচাই করার সুযোগটা কম থাকে। তা আমরা এবার আসলে ভর্তি পরীক্ষার আগে বেশ কিছু কর্মশালা আয়োজন করেছি, যেখানে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিয়েছি। ওখানে এই বিষয়গুলো চলে এসেছে যে আমরা কিভাবে ভর্তি পরীক্ষায় এমন কিছু পরিবর্তন আনতে পারি যাতে মানবিক গুণাবলী সম্পন্ন মেধাবী চিকিৎসক আমরা ভবিষ্যতে পাই। তো এইটার জন্য যেটা করা হয়তো হবে, আমরা চিন্তা ভাবনা করছি যে কিছু প্রশ্নের ধরনটা পাল্টে দেওয়া, চেঞ্জ করা। কিন্তু এটা আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা এটা একবারেই হঠাৎ করে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। এটা ধীরে ধীরে হয়তো আগামী 2 বছর 3 বছরে এই পরিবর্তনটা আনা হবে। কিন্তু আমরা যে বিষয়গুলোর প্রতি জোর দিব যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, মুখস্থ বিদ্যার সাথে সাথে সাধারণ বুদ্ধিমত্তা, বিশ্লেষণী ক্ষমতা, মানবিক গুণাবলী, এই সমস্ত গুণ যাদের আছে তারা যেন পরীক্ষায় ভালো করে। এই মুহূর্তে মাল্টিপল চয়েস কোশ্চেনের যে প্যাটার্ন সেটা থাকবে, কিন্তু প্রশ্নের বিষয়বস্তুগুলো হয়তো এমনভাবে করা হবে যেন এই প্রসঙ্গগুলো আসে। গত বছর আমাদের এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়েছিল 17 জানুয়ারি। এই বছর আমরা একটু আগিয়ে আনার চিন্তা করছি, ডিসেম্বর মাসে হয়তো করার চিন্তা করছি, কারণ ফেব্রুয়ারি মাসে আপনি জানেন যে একটা জাতীয় নির্বাচনের একটা শিডিউল রয়েছে। সেই জন্য আমরা চিন্তা করছি যে ডিসেম্বর মাসে যদি আমরা ভর্তি পরীক্ষাটা এই বছর সেরে ফেলতে পারি, সেটা হয়তো সবার জন্য উপযোগী হবে। ডক্টর ওয়াদুদ স্যার, হার্টকে ভালো রাখার জন্য কোন কোন বিষয়গুলো আমাদেরকে মেনটেন না করলেন? আপনি অলরেডি বলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোট্ট করে যদি জানতে চাই যে কোন বিষয়টা আমরা মেনটেন করলে আমরা হার্টকে ভালো রাখতে পারবো? এখানে খেয়াল করতে হবে আমি কোন বয়সের লোকের সাথে কথা বলছি। আচ্ছা, আমরা ইয়াং যারা আছে তাদের জন্য হলো লাইফস্টাইল মডিফিকেশন ইজ গুড এনাফ। যখন আমি 40 পেরিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার ওই এক্সামটা খেয়াল রাখতে হবে যে গাড়ি সার্ভিসিং করলে গাড়িটা ভালো চলে, গাড়ি রিপেয়ার করতে গেলে গাড়ি কিন্তু অলরেডি একটু নষ্ট হয়েছে তারপরে রিপেয়ার, ওটা কিন্তু ওই রকম ভালো চলবে না। তার মানে আমার অভ্যাস থাকা উচিত যে আমি ইয়ারলি একটা স্ক্রিনিং করব। আমার সুগার, কোলেস্টেরল, একটা ইসিজি, একটু ক্রিয়েটিনিন, একটু প্রেসার। নাকি আসলে 40 পরে? 40 পরেই। আজকাল তো বলা হয় 35-এর করে করার কথা। আমি রিয়ালিটির সাথে বিবেচনা করে বলছি যে 40-এর পরে আমার হওয়া উচিত, কারণ 50-এর দিকেই তো আমার হার্টের অ্যাটাকের বয়স হয়ে যাচ্ছে। এবং হার্টের রোগগুলো কিন্তু তৈরি হয় খুব স্লোলি। কাজে 10 বছর আগে থেকেই আমি যেন প্রিএমটিভ স্ট্রাইক করতে পারি, আমি যেন সতর্ক হতে পারি। এর মানে এটা না যে আমি সব খাওয়া দাওয়া বাদ দিয়ে দিব, আমি কিন্তু চলবো, কিন্তু একটা ব্যালেন্স রেখে চলবো। নাজমুল হোসেন স্যার, এখন আপনার কাছে একটু জানতে চাই। আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন না করি। আর কয়েকটা বিষয় যদি আমরা একটু অ্যাভয়েড করে চলি, আমরা চিনি, লবণ অতিরিক্ত না খাই, আমরা যদি চর্বি জাতীয় খাবার, যদি রেড মিট, ফ্যাটি খাবার, এগুলো একটু অ্যাভয়েড করি। বিয়ে বাড়িতে গেলে বিরিয়ানিটা যদি 1 চামচের বেশি না খাই, এই ধরনের কিছু জিনিস যদি আমরা মেনে চলি, সেই সাথে আমরা যদি সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন 30 থেকে 40 মিনিট হাঁটি, একটু হালকা ব্যায়াম করি, যখন দীর্ঘক্ষণ বসে আছে, যেমন অনেকক্ষণ ধরে বসে আছি, তার 15 মিনিট আধ ঘন্টা পর পরে উঠে একটু হেঁটে আসি, এবং ধূমপানটা ছেড়ে দিই। এই কয়টা জিনিস করলে আমাদের হার্টকে আমরা কষ্ট দেব না। আর আমরা যদি হার্টকে কষ্ট না দিই, হার্টও আমাদের কষ্ট দিবে না, হার্ট ভালো থাকবে। অর্থাৎ ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে, এবং সেই সাথে যেমন আমরা যদি বলি যেমন এরিস্ট্রো ফার্মা খুব চমৎকার একটা উদ্যোগ নিয়েছে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে, সেই সম্পর্কে আপনাদের দুজনের কাছে একটু জানতে চাই। মিডিয়া যে রোল প্লে করছে, এই যে কথাগুলো হচ্ছে, এটা সাধারণ জনগণ যে দেখছেন, বিভিন্ন পেপারে লেখালেখি হচ্ছে সেটা যে দেখছেন, ইউটিউবে অনেক সাক্ষাৎকার আছে, ছোট ছোট টপিকের উপর অনেকের উপস্থাপনা আছে,
এগুলো কিন্তু আসলে খুব হেল্পফুল। খাদ্যাভ্যাস বদলে যাওয়া, আমি দেখেছি এখনকার ইয়াং জেনারেশনের দুটো গ্রুপ। একটা গ্রুপ আছে তারা কিন্তু খালি ফাস্টফুড খাচ্ছে এবং ফার্মের মুরগির মতো মোটা হচ্ছে। আরেকটা গ্রুপ সফট ড্রিঙ্কসও খায় না, ওরা সাংঘাতিক সচেতন, তারা জিমে যাচ্ছে, শরীর ঠিক রাখার চেষ্টা করছে। এটা দেখে আমার খুব ভালো লাগে। প্রবলেম হলো খেলাধুলা একটা বিষয় যেটা ইয়াংদের জন্য সাংঘাতিক জরুরি ছিল, সেটা মেয়েদের জন্য তো নেই, ছেলেদের জন্য একদম অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা সাংঘাতিক খারাপ জিনিস হয়ে যাচ্ছে। আগে স্কুলগুলো বিশাল বিশাল খেলার মাঠ ছিল, একদম সবচেয়ে বুকিশ ছেলেটাও একটুখানি দৌড়াদৌড়ি করতে কিছু একটা করতে, এখন কিন্তু কিছুই হয় না। এটা কি করে আমরা ফিরিয়ে আনতে পারি, এটা আমাদের খুব দরকার। একটু নাজমুল স্যারের কাছে একটু জানতে চাইবো যে এরিস্টো ফার্মা এবং এনটিভি এই যে চমৎকার একটা আয়োজন করেছে, কি বলতে চান আপনি? সবচেয়ে জরুরি হচ্ছে জানাটা। আমরা যদি জানি কি করব, কি করলে ভালো হবে, তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। আমরা না জেনেই ভুলগুলো বেশি করি। তো এই জানানোর যে সুযোগটা তৈরি করে দেওয়া হচ্ছে, বিশেষজ্ঞদেরকে এনে তাদের সঙ্গে আলাপ করা হচ্ছে এবং এইটা প্রচার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই তো সবচেয়ে বড় করা। এবং এইটুকু কাজ যদি করা হয় এবং মানুষ যদি তাতে সচেতন হয়, তাহলে স্বাভাবিকভাবেই হৃদরোগের প্রকোপ কমে যাবে, আমাদের সবার হার্ট ভালো থাকবে। এবং এরই উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা একেবারে মৌলিক যে বিষয়গুলো হার্টকে ভালো রাখার জন্য, হৃদরোগকে প্রিভেন্ট করার জন্য যে বিষয়গুলো মেনটেন করা উচিত, যেমনটি আপনারা বলছিলেন যে হেলদি লাইফস্টাইল, স্মোকিংটাকে বাদ দেওয়া, সুষম খাবার গ্রহণ করা, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবারও ধন্যবাদ আপনাদের দুজনকে এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিটাইকালীন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ, এই অনুষ্ঠানটি আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।